আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর অভ্যন্তরভাগের স্তরবিন্যাস। একাদশ শ্রেণীর নিউ সিলেবাস যে সেমিস্টার ওয়াইজ হয়েছে সেই নিয়ে আগে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি। অনেকে দেখেছো বা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ভিডিওর শেষে আমি দিয়ে দেব লিংক। যেটা বলার হচ্ছে, যেহেতু তোমাদের নিউ সিলেবাস সেমিস্টার ভিত্তিক হয়েছে, অর্থাৎ একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার দেবে, সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু। সেমিস্টার ওয়ানে একটি অন্যতম অধ্যায় রয়েছে। দেখো তোমরা, সেমিস্টার ওয়ান ইউনিট টুতে রয়েছে ইন্টেরিয়র অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ। সেখানে একটা অংশ রয়েছে লেয়ারিং অব দ্য আর্থ। তার আগের যে অংশগুলো, সোর্স অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থ ইন্টেরিয়র, অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থ ইন্টেরিয়র, এগুলো অন্য একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে, সেটাও তোমরা দেখে নেবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি বললাম? লেয়ারিং অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের স্তর বিন্যাস। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের সবার প্রিয় গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে, সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন মোড। যারা অনলাইনে বা অফলাইনে পড়াশোনা করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বিশদে কিছু জানার থাকে। তাও আমি বলে দিচ্ছি, এখানে কি হয়ে থাকে, পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়, যাতে তোমার এমসিকিউ বা এসএকিউ বা শর্ট কোশ্চেন পরীক্ষায় তুমি সঠিকভাবে করে আসতে পারো। প্রত্যেকটি অধ্যায়ের নোট প্রদান করা হয়, অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়, 50-এরও বেশি প্র্যাকটিস সেট রয়েছে এবং সম্পূর্ণ ক্লাসরুম স্মার্ট। দেখো, মূল আলোচনার বিষয়বস্তু ছিল পৃথিবীর অভ্যন্তরভাগের স্তরবিন্যাস। তাহলে আমি দেখলাম এটা একটা পৃথিবী। এই পৃথিবী পৃষ্ঠের উপরে আমরা বসবাস করি। তাহলে আলোচনা কিন্তু দিয়ে দিয়েছে পৃথিবীর অভ্যন্তরভাগ। তাহলে সেক্ষেত্রে কেউ ভয় পাবে না যে স্যার আমি কিভাবে জানবো, কিভাবে পড়বো। অনেকের কাছে ভূগোল বিষয়টা বোরিং লাগে, ভালো লাগে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পুরো ভিডিওটা দেখো। ভূগোলকে ভালো লাগানোর দায়িত্ব আমার। ভালো যদি লাগে সাবজেক্ট, তাহলে দেখবে তার প্রতি পড়ার আগ্রহটা আগের থেকে অনেক গুণ বেশি বেড়ে যাবে। আর ভালো লাগা, পড়ার আগ্রহ বেশি, তাহলে দেখবে সফলতা নিশ্চিত। অর্থাৎ তুমি ভালো রেজাল্ট করবেই করবে। তাহলে শুধু এখানে আমি ছবিটা দেখে নেব যে স্যার, এক্ষেত্রে একটা পৃথিবী আমরা ছবি দেখলাম, সেখান থেকে একটা অংশ কেটে নিয়েছি, দেখলাম পৃথিবীর গভীর পর্যন্ত, না এরকম একটা, যেমন আমরা দেখো একটা তরমুজকে যদি কাটি, ঠিক এক ফালি তরমুজ, এই অংশটা এটা। কিছু দেখার দরকার নেই, জাস্ট ছবি দেখো তোমরা এখন, পরে আমার ডিসকাশনটা দেখবে। ভিডিওটা কিন্তু না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখবে, না হলে কিছুই মাথায় ঢুকবে না। দেখো, বলা হচ্ছে পৃথিবী যখন সৃষ্টি হয়, কত, প্রায় আজ থেকে 460 কোটি বছর আগে, তখন কিন্তু জ্বলন্ত একটা গ্যাসীয় পিণ্ড ছিল। ধীরে ধীরে পৃথিবী শীতল হতে শুরু করলো। দেখো, পৃথিবীর উপরে একটা পাতলা স্তর তৈরি হলো। কেন পাতলা সেটাও আমি ভিডিওতেই আলোচনা করা রয়েছে। না, পৃথিবী পৃষ্ঠের উপরে একটা পাতলা স্তর, পাতলা বলতে যদি এক্সাম্পল হিসেবে দেখি, বাড়িতে যদি মিল্ক গরম করে, দেখবে কিছুক্ষণ গরম করার পরে দেখবে একটা পাতলা এরকম একটা স্তর জমা হয়ে যায়। ঠিক পৃথিবীর উপরেও একটা পাতলা স্তর জমা হয়ে গেছে। দেখো, তার উপরে আমরা ঘর বাড়ি নির্মাণ করেছি, স্কুল কলেজ বিদ্যালয় যা কিছু করছি ওই পাতলা একটা স্তরের উপরে। তার মানে আমরা থাকি, দেখো, এই পৃথিবী পৃষ্ঠের বাইরে, এই পৃথিবী পৃষ্ঠের বাইরে। তাহলে চোখের সামনে আমি পৃথিবী পৃষ্ঠটাকে মোটামুটি খুব সহজেই দেখছি। তাহলে পৃথিবীর বাইরের ঘটনাবলী বুঝতে বা শিখতে আমাদের খুব একটা অসুবিধা হয় না।
দেখো, ভূগোল কিন্তু পড়বো গল্পের ছলে, সহজ সরল ভাবে, একটু ভালো করে শুনতে থাকো। আমি বলছি পৃথিবীর বাইরের পৃষ্ঠের সম্পর্কে জানতে আমাদের অসুবিধা হয় না, কিন্তু সিলেবাসে কি করলো, বলছে না, এই পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে বলো। এই অভ্যন্তর ভাগ সম্পর্কে তুমি কি জানো? এবার দেখো, আমি বলছি এটা তোমার বিদ্যালয়, ধরো এটা নতুন বিদ্যালয়, তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, হয়তো মাধ্যমিকে যে স্কুলে পড়েছিলে সেই স্কুলটা চেঞ্জ করেছো, সাপোজ একটা এক্সাম্পল। দেখো, এই স্কুলের দরজা জানালা সব লাগানো রয়েছে, সবই বন্ধ। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই স্কুলের ভিতর বাইরে কি রয়েছে তুমি সবই দেখতে পাচ্ছ, কি কালার, কতগুলো জানলা, কতগুলো দরজা, সবই দেখতে পাচ্ছ। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই স্কুলের ভিতরে কি রয়েছে, তোমার ক্লাসরুম কেমন, স্কুলের লাইব্রেরি কেমন? তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না। কারণ কি? তুমি পৃথিবীর সরি, এই স্কুলের ভেতরে তুমি প্রবেশ করোনি। তার মানে একটা সাধারণ কনসেপ্ট কি তৈরি হলো, যে আমাকে এই স্কুল সম্পর্কে জানতে গেলে, মানে স্কুলের ভেতরে কি রয়েছে জানতে গেলে, তাহলে স্কুলের ভেতরে প্রবেশ করতে হবে। তাই তো? এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো না? তাই তো, যে পৃথিবী, স্কুলের ভেতরে কি আছে জানতে হলে আমাকে স্কুলের ভেতরে প্রবেশ করতে হবে, একদম সহজ সরল ভাষায়। তেমনি পৃথিবীর অভ্যন্তর ভাগে কি রয়েছে জানতে গেলে আমাকে পৃথিবীর অভ্যন্তর ভাগে প্রবেশ করতে হবে। বোঝা গেল এই কথাটা, যে পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে জানতে গেলে আমাকে পৃথিবীর অভ্যন্তর ভাগে ভেতরে প্রবেশ করতে হবে। এবার পসিবল কি পসিবল নয় সেটা আমি বলছি। এবার দেখো, পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানো, যদি না জানি আমি তোমাদের সামনে কি ডিসকাশন করব, তো জানার জন্য মানুষ কি করলো, ফার্স্টে দেখো, এই যে কৃত্রিম গর্ত খুঁড়তে শুরু করলো, দিয়ে জানার চেষ্টা করলো এই পৃথিবীর ভেতরে কি রয়েছে। ক্লিয়ার? কোথাও কোথাও কি করলো, ড্রিলিং প্রসেস করলো। এই ড্রিলিং প্রসেসের মাধ্যমে মাটির গভীর থেকে যে মাটি উঠে আসছে সেটাকে কি করছে, ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করছে, দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে এত গভীরে মৃত্তিকার কি উপাদান রয়েছে বা কি শিলা রয়েছে বা মৃত্তিকার স্তর কেমন। এগুলো গেল সবই ম্যানুয়ালি, মানুষ চেষ্টা করলো, কিন্তু মানুষ পৃথিবীর একদম গভীর পর্যন্ত পৌঁছতে পারলো না, ব্যর্থ হলো। কেন ব্যর্থ হলো সেটাও আমি বলছি। নেক্সট দেখো, দেখা গেল এই যে অগ্নুৎপাত, দেখো অগ্নুদ্গম হচ্ছে, তাহলে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, দেখো কত গভীর থেকে। সাধারণত ধরা হয় যে প্রায় 700 কিলোমিটার গভীর থেকে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা বেরিয়ে আসছে। কিন্তু এই যে পৃথিবীর অভ্যন্তরভাগ, এইটার গভীরতা 6371 কিলোমিটার। মানুষ কৃত্রিম গর্ত কত খুঁড়েছিল? প্রায় 12 কিলোমিটার। তার মানে দেখো কোথায় 6371 আর কৃত্রিম গর্ত 12 কিলোমিটার, মানে একদমই নগণ্য, মানুষ বেশি দূর যেতেই পারলো না। ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে এলো অগ্নুৎপাতের মাধ্যমে। কত গভীর থেকে বেরিয়ে আসে? প্রায় 700 কিলোমিটার গভীর থেকে। এই ছবিটা দেখো, প্রায় 700 কিলোমিটার গভীর থেকে। তার মানে 700 কিলোমিটার গভীরে কি রয়েছে জানতে গেলে এই যে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা, এটাকে ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করতে হবে। টেস্ট করে আমি বলতে পারি, ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমি এটাকে বলতে পারি পৃথিবীর অভ্যন্তরভাগে কি রয়েছে। কিন্তু দেখো, এই গভীরতাও মাত্র 700 কিলোমিটার, তাহলে কোথায় 6371 আর কোথায় 700? তার মানে এটাও জানার ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়ায়, তাই তো? কিছুটা জানতে পেরেছি কিন্তু পৃথিবীর সম্পূর্ণ ভাগ জানতে পারলাম না। তখন বিজ্ঞানীরা কার সাহায্য নিল? দেখো, ভূমিকম্পের সাহায্য নিল। ভূমিকম্প আমরা জানি, কিছুটা হলেও আইডিয়া রয়েছে, যে ভূপৃষ্ঠ যখন কেঁপে ওঠে সেটাকে আমরা নর্মালি ভূমিকম্প জানি। এবার ভূমিকম্প কি, ভূমিকম্প তরঙ্গ কি, এগুলো ডিটেলসে জানতে গেলে তোমাকে কিন্তু আমার ভূমিকম্পের ভিডিওটি অবশ্যই দেখে নিতে হবে। যাই হোক, আমি ভূমিকম্প কি ওটা বলে ভিডিওটা এতটা বেশি বড় করতে চাইছি না, তবুও ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। আমি বলছি, দেখো পৃথিবীর অভ্যন্তরে ধরো কত, 30, 40 বা প্রায় 50 বা 60 কিলোমিটার গভীরে কি 70 কিলোমিটার গভীরে ভূমিকম্প সৃষ্টি হলো, এটাকে ভূমিকম্পের উৎস বলছি। তাহলে ভূমিকম্প সৃষ্টি হওয়ার ফলে তার কম্পনটা এরকম তরঙ্গর আকারে এক স্থান থেকে অন্য স্থানে যেতে শুরু করে। ক্লিয়ার? তাহলে দেখো, এখানে ভূমিকম্প
মাপার যন্ত্র বিভিন্ন স্টেশন রয়েছে, বসানো রয়েছে। ধরো এক্সাম্পল বলছি, এখানে ভূমিকম্পের যে উৎসস্থল, ভূমিকম্প তরঙ্গ, এটা সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো যাওয়ার পথে কোথাও কোথাও বেঁকে গেছে, তাই তো? অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে ভূমিকম্পের যে তরঙ্গের যে গতিবিধি পরিবর্তন হচ্ছে। পরিবর্তন বলতে ঠিক বোঝা যাচ্ছে না, না? মানে ভূমিকম্প সৃষ্টি হলো, সেই তরঙ্গটা ধরো আমার এই সোজা পথে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল সে এরকম বেঁকে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে চলে গেল। বিজ্ঞানীরা এই ভূমিকম্প তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তর ভাগকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করে। ভূত্বক, গুরুমণ্ডল এবং হচ্ছে কি কেন্দ্রমণ্ডল, তিনটে ভাগে ভাগ করে। আমি ভূমিকম্পের তরঙ্গের কার্যাবলীটা একবার আরেকটু বুঝিয়ে দিচ্ছি, একটা ছবি দেখে নাও, আশা রাখি বুঝে যাবে। দেখো, আমি ধরলাম তুমি একটা গাড়ি কিনলে, সেখানে জিপিএস লাগিয়ে দিলে। ক্লিয়ার? তাহলে জিপিএস লাগানো মানে বাড়িতে আমি যদি ডিসপ্লে থাকে বা ফোন থেকে থাকে, আমি বুঝতে পারবো গাড়িটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে। এবার দেখো, আমি ধরলাম তোমার গাড়িটা একটা রাস্তাতে যাচ্ছে প্রচন্ড গতিবেগে, হঠাৎ করে স্লো, আবার গতিবেগে যাচ্ছে, আবার স্লো, আবার গতিবেগে যাচ্ছে, দেখলাম স্লো স্লো স্লো, একদমই স্লো। তারপরে আবার গাড়ির গতিবেগ উঠছে বা গাড়ি অন্য কোনো দিকে মুভমেন্ট করে নিয়েছে। তার মানে এই যে হঠাৎ করে দেখো, দেখলাম এখানে ডিসপ্লেতে দেখলাম যে আমি গাড়ির গতিবেগ স্লো হয়ে গেছে, তার মানে আমি এখানে বুঝতে পারি নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যার জন্য গাড়ির গতিবেগ কমে গেছে, আবার বেড়েছে। তার মানে আমি জেনারেল কেসে আমি বলতে পারি রাস্তায় এখানে স্পিড ব্রেকার ছিল, যেটাকে আমরা বাম্পার বলে জানি, স্পিড ব্রেকার ছিল। এখানেও দেখো গাড়ির গতিবেগ কমে গেছে, জেনারেলি বলতে পারি স্পিড ব্রেকার ছিল। তারপরে দেখো এখানে মানে রাস্তায় দেখো অনেকক্ষণ ধরে গাড়ি স্লো 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 স্লো, তার মানে আমি এখানে বলতে পারি রাস্তায় হয়তো জ্যাম ছিল বা অন্য কোনো কারণে দেখো রাস্তা কিন্তু চেঞ্জ করতে বাধ্য হয়েছে। তার মানে তুমি এই ডিসপ্লে থেকে ডিসপ্লেতে তোমার গাড়ির যে গতিবেগ, এটা দেখে তুমি বুঝতে পারো যে রাস্তায় কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, একটা ধারণা তৈরি তো হবে। আমি বলছি না যে এইটাই একদম 100% ঠিক, এটা থেকে একটা কনসেপ্ট হবে তো যে রাস্তায় কি কি সম্মুখীন হতে পারি। যাই হোক, তাহলে বিজ্ঞানীরা এই ভূমিকম্প তরঙ্গের সাহায্যে তারা কি করেছে, অনেকদিন অবজারভেশন করেছে, পর্যবেক্ষণ করেছে, দিয়ে তারা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার চেষ্টা করেছে, মেনলি ভূকম্পীয় তরঙ্গ। শুধু তা নয়, এই যে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা বা মানুষ যতটা গর্ত খুঁড়তে পেরেছিল, সমস্ত তথ্যের সাহায্য নিয়েছে, কিন্তু সর্বোপরি বেশি নিয়েছে পৃথিবীর অভ্যন্তরে ঘটে যাওয়া ভূমিকম্প। তার কারণ কি? ভূমিকম্পীয় তরঙ্গ পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছে যাচ্ছে, এই তরঙ্গকে কাজে লাগিয়ে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার চেষ্টা করেছে। তাহলে আমি কি দেখলাম, তিনটে ভাগে ভাগ করে। নেক্সট দেখো কি কি ভাগ রয়েছে। দেখো পৃথিবীর অভ্যন্তর ভাগ, এই যে ছবিটা আমরা দেখেছিলাম, দেখো একদম উপরের স্তর ভূত্বক, ত্বক বলছি, দেখো ভূত্বক। তার নিচে কি বলেছি, না গুরুমণ্ডল। তার নিচে কি বলেছি, না কেন্দ্রমণ্ডল। এগুলো সম্পর্কে আমার মূল ডিসকাশন বা মূল আলোচনার বিষয়। দেখো, ফার্স্টে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু ভূত্বক। ভূত্বক, তাহলে ভূত্বক বলতে কি? এই ছবিটা যে আমরা আগের ছবিটা যে দেখলাম, দেখো এই কালো রঙের স্তরটা হচ্ছে কি ভূত্বক, এই কালো রঙ, দেখো এগুলোর গভীরতা কত বেশি, কিন্তু ভূত্বকের গভীরতা একদমই কম। তাই এটাকে কি বললাম, ভূত্বক। ভূত্বক কেন বললাম, মানুষের স্কিন যেমন হয় না পাতলা একটা স্তর, যেটাকে আমরা চামড়া বলি, তেমনি পৃথিবীর ভূত্বকও মানুষের স্কিনের মতো পৃথিবীর সাপেক্ষে একটা পাতলা স্তর। কেন পাতলা সেটা বলছি, দেখো আগে বলে দিই ভূত্বক কাকে বলে। দেখো তিনটে ভাগ, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তাহলে সবচেয়ে উপরের স্তরের নাম কি, ভূত্বক। মিডিল স্তরের নাম কি, গুরুমণ্ডল। সবচেয়ে নিচের স্তরের নাম কি, কেন্দ্রমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের উপরে রয়েছে, ছবিটা দেখো, লেখার সঙ্গে ম্যাচ করো। গুরুমণ্ডলের উপরে আমি ফার্স্টেই বলেছিলাম পৃথিবীর অভ্যন্তরভাগ ধীরে ধীরে, পৃথিবীর বহির্পৃষ্ঠ ধীরে ধীরে শীতল হয়ে একটা পাতলা আস্তরণ তৈরি করেছে। তাহলে দেখো, এটা হালকা ও পাতলা শিলাস্তর, যা পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বলছি ভূত্বক। মানে এই যে পৃথিবী, এটাকে পুরোটাকে একটা পাতলা স্তর বেষ্টন করে আছে, আমাদের যেমন স্কিন, ঠিক আছে, বা চামড়া।
ঠিক এক্ষেত্রেও একই রকম। ভূত্বকে গুরুমণ্ডলের উপরে পাতলা একটা স্তর, যা পুরো পৃথিবীর উপরিভাগটাকে একটা পাতলা আচ্ছাদন সৃষ্টি করে রেখেছে। ক্লিয়ার? তাকে বলছি ভূত্বক। এবার দেখো, এই ভূত্বকের নেক্সট আসবো বৈশিষ্ট্য, তার গভীরতা। গভীরতা বলতে গেলে আমি যেটা বলবো, দেখো পৃথিবী পৃষ্ঠের উপরে কি রয়েছে, ধরো পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, তারপরে দেখো মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে, আবার কোথাও কোথাও গভীর সমুদ্র খাত রয়েছে। তার মানে আমি যদি দেখি ভূপৃষ্ঠের উপরে, দেখো এই উচ্চতা সব জায়গায় সমান নয়, সব জায়গায় সমান নয়। তাই দেখো কি বলা হয়েছে, যে এই স্তরের গভীরতা সব জায়গায় সমান নয়। সমুদ্রের তলায় ভূত্বক প্রায় 5 থেকে 10 কিমি পুরু। এই সমুদ্রের নিচে কত না 5 থেকে 10, এটা কিন্তু কিমিতে, 5 থেকে 10 কিমি প্রায়। আবার দেখো মহাদেশগুলোর মধ্যে এর গভীরতা প্রায় রয়েছে 60 কিলোমিটার পর্যন্ত। তাই এখানে দেখলাম মহাসাগরের মধ্যে 5 থেকে 10 কিমি, আর হচ্ছে মহাদেশের মধ্যে দেখলাম 60 কিমি। এটাকে মোটামুটি এভারেজ ধরা হলো 30 কিমি। বুঝতে পারলে? মানে কোথাও খুব উঁচু, কোথাও খুব নিচু, সেটাকে মোটামুটি আলোচনার সাপেক্ষে আমরা একটা এভারেজ ধরে নিলাম, কত 30 কিমি। বোঝা গেল? তাহলে ভূত্বকের গভীরতা বললে গড় গভীরতা কত না 30 কিমি। দেখতে পাচ্ছ এই অবধি লেখা রয়েছে, ভূত্বকের গড় গভীরতা কত 30 কিমি। এবার দেখো উষ্ণতা। উষ্ণতা আমি একটা জিনিস বলে দিই, এই যে পৃথিবীর অভ্যন্তর ভাগ দেখছো, আমরা যত গভীরে প্রবেশ করব, কি বললাম, যত গভীরে প্রবেশ করব তাপমাত্রা তত বাড়তে থাকবে। কত করে বাড়বে? প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। তবে এই যে বাড়াটা সব জায়গায় কিন্তু সমান নয়। মোটামুটি মনে রাখো এটা এভারেজ, যে প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তর ভাগে টেম্পারেচার বাড়ে। ক্লিয়ার? আমরা দেখো, তাহলে ভূত্বকের টেম্পারেচার সবচেয়ে কম হবে, তারপরে গভীরতা বেড়ে গেল, গুরুমণ্ডলে আরো তাপমাত্রা বেশি হবে, কেন্দ্রমণ্ডলে তাপমাত্রা আরো বেশি হবে। তার কারণ কি? আমি একটা জিনিস কি বললাম, যে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। এটা মনে রাখো। এর কারণগুলো বলতে গেলে আমাকে আলাদা ভিডিওতে ডিসকাশন। নেক্সট কি বলছি না উপাদান। এখানে কি কি উপাদান রয়েছে না, এখানে যে উপাদানগুলো রয়েছে সমস্ত হালকা উপাদান। কেন হালকা উপাদান? দেখো, তুমি একটা পাত্রে করে জল পূর্ণ আছে, ঠিক আছে, তুমি এর মধ্যে বড় বড় পাথর, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি দিয়ে জলটাকে তুমি জোরে ঘুরিয়ে দাও। কিছুক্ষণ পরে কি দেখবে বলো তো, না ভারী পদার্থগুলো নিচে থিতিয়ে পড়েছে, হালকা পদার্থগুলো উপর দিকে থিতিয়ে রয়েছে। তার মানে কি দেখলাম, ভারী পদার্থগুলো নিচের দিকে, হালকা পদার্থগুলো উপর দিকে রয়েছে। ঠিক পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবীতে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তাহলে ধীরে 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 তাপ বিকিরণ করে শীতল হচ্ছে। তাই ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে রয়েছে, তুলনামূলক হালকা পদার্থ গুরুমণ্ডলে, একদম হালকা পদার্থগুলো ভূত্বকে রয়েছে। তার মানে এখানে কি কি পদার্থ রয়েছে হালকা পদার্থ? সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি হালকা পদার্থ নিয়ে গঠিত। কি বললাম? সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত হালকা পদার্থ নিয়ে গঠিত। ঘনত্ব কত এর? 2.2 গ্রাম/ঘন সেমি থেকে 2.9 গ্রাম/ঘন সেমি। এটা কিন্তু মনে রাখবে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার ঘনত্ব কি জিনিস? দেখো, ঘনত্ব বলতে একদম সম্পূর্ণ ফিজিক্যাল সায়েন্সের জিনিস। ঘনত্ব হলো একটি বস্তুর একক আয়তনের ভর বা ওজন। একটি বস্তুর একক আয়তনের ভর বা ওজন, এটা একটু দেখে নাও, খুব ডাউট হলে তোমরা ফিজিক্যাল সায়েন্সের বইটা খুলে একটু দেখবে। তাহলে সাধারণত আমরা ঘনত্ব বলতে কি বুঝি? কোনো বস্তুর একক আয়তনের পদার্থের পরিমাণটাকেই বুঝি। তাহলে ঘনত্বের ফর্মুলা কি না ভর বাই আয়তন। কি বললাম? ভর বাই আয়তন। বোঝা গেল? এবার ভরের একক কি? হয় কিলোগ্রাম না হলে গ্রাম। আর আয়তনের একক কি? হয় ঘনমিটার না হলে কি হবে, এই যে দেখো ঘন সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে আমরা যদি গ্রাম ধরি তাহলে কেমন লিখবো না গ্রাম পার ঘন সেন্টিমিটার। সরি, ভুল লিখলাম।
গ্রাম পার ঘন সেমি, বা তোমরা এইভাবেও লিখতে পারো সেমি কিউব। বোঝা গেল তাহলে ঘনত্বটা কি জিনিস। আর একটা জিনিস বলবো, শুনে নাও, এটা যেহেতু ঘনত্ব কথা বল, চাপ কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে তার চাপ বলছি। কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলছি। দেখো মূল আলোচনার বিষয় চলে আসি, তাহলে ঘনত্ব কি বোঝা গেল, যে ভূত্বকের ঘনত্ব 2.2 গ্রাম পার ঘন সেমি থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। যত পৃথিবীর অভ্যন্তর ভাগে আমরা প্রবেশ করব তত কি বাড়বে, এক বলেছি আমরা, দেখো এখানে বলেছি তাপমাত্রা বাড়বে, আর একটা বলে দিই ঘনত্ব বাড়বে, আর একটা কি বাড়বে, চাপ বাড়বে। চাপ কি করে বাড়ছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সাপোজ তুমি তোমার পড়ার টেবিলে বইগুলো কেমন রেখেছো দেখেছো, এই যে পরপর রেখেছো, সাজিয়ে রেখেছো, দেখেছো পরপর এইভাবে সাজানো আছে। তাহলে বলো এই বইটাতে সবচেয়ে চাপ কম না বেশি, সবচেয়ে এখানে বেশি। তাহলে যত উপরের দিকে উঠতে থাকবো দেখো চাপ কমতে থাকবে, মানে আলটিমেট জিনিসটা কি দেখলাম, যে যত নিচের দিকে যাচ্ছি দেখো চাপ বাড়ছে। দেখো এই বইটার থেকে এই বইতে চাপ বেশি, এই বই থেকে এই বইতে চাপ বেশি, তার মানে কি যত গভীরে যাচ্ছি তত আমার চাপ বাড়ছে। এইটুকু কনসেপ্ট মাথায় রেখো। নেক্সট দেখো, তাহলে কি কি বললাম আমরা, ভূত্বকের আন্ডার কি কি জানলাম, তার গভীরতা জেনেছি, গড় গভীরতা কত পেলাম 30 কিমি। উষ্ণতা কত পেলাম, না উষ্ণতা হচ্ছে সবচেয়ে কম, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের থেকে সবচেয়ে কম। উপাদান কি পেলাম, না হালকা পদার্থগুলো সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। এবং এর দুটো ভাগ, এটা খুব ভালো করে শুনবে, এক বলছি সিয়াল আর এক বলছি সীমা। কি বলছি, এক বলছি সিয়াল আর একটির কথা বললাম সীমা। একদম নামের সঙ্গে ম্যাচ করিয়ে শুনতে থাকবে। দেখো এগুলোকে একটু ইরেজ করে দে। দেখো কি বলছি, না কি বললাম, শিয়াল। ভালো করে শোনো আমি কি লিখলাম, শিয়াল। আচ্ছা ইংলিশে কি লিখবো, এভাবে শিয়াল, এটাকে ভেঙে ফেলো, এস আই যুক্ত এ এল, এটা লিখতে পারি। তাহলে এস আই কার সংকেত, না স্যার এটা আমরা জানি ভালো করে সিলিকন। এ এল কার সংকেত, না স্যার এটাও আমরা জানি, না অ্যালুমিনিয়াম। বোঝা গেল, তাহলে আমরা বলতে পারি এই শিয়াল স্তরটিতে এই সিলিকন এবং অ্যালুমিনিয়ামের প্রাধান্য রয়েছে। শিয়াল স্তরটি সিলিকন এবং অ্যালুমিনিয়ামের প্রাধান্য রয়েছে, তাই তাকে সংক্ষেপে কি বলছি, শিয়াল বলছি। তাই তাকে আমরা সংক্ষেপে কি বললাম, শিয়াল। আর মনে রাখবে এই শিয়াল দ্বারা, এই শিয়াল দ্বারা কিন্তু মহাদেশীয় ভূত্বক গঠিত। শর্ট কোশ্চেন প্রায় দেয়, শিয়াল দ্বারা কোন ভূত্বক গঠিত, মহাদেশীয় ভূত্বক। আর একটা জিনিস বলে দিই, সীমা। সীমা কি বলছি দেখো, এই যে সীমা, তাহলে এস আই যুক্ত এম এ, সীমা। দেখো এই যে সিয়াল বলতে আমরা কি বলছি, সিলিকন, আর এম এ বলতে ম্যাগনেসিয়াম। দেখো অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামের সংকেত এম জি হয়, কিন্তু ম্যাগনেসিয়ামটা লিখলে দেখো এইভাবে লিখি আমরা ইংলিশে, এম এ জি এন ই এস আই ইউ এম। তাহলে এখানে কি নিলাম, এখান থেকে এম এ, তাহলে সংক্ষেপে কি বলতে পারি এটাকে, সীমা বলতে পারি। তার মানে সীমা বলতে আমরা কি বুঝবো, না এই স্তরে সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য রয়েছে। বোঝা গেল দুটা কি বললাম আমি, যে সিয়াল স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের প্রাধান্য রয়েছে, আর সীমাতে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য রয়েছে, তাই সংক্ষেপে সীমা বলছি। আর সীমা দ্বারা কি গঠিত, মহাসাগরীয় ভূত্বক। তাহলে দুটো জিনিস এক্ষেত্রে মনে রাখো, যে শিয়াল দ্বারা মহাদেশীয় ভূত্বক গঠিত, আর সীমা দ্বারা মহাসাগরীয় ভূত্বক গঠিত। এবার স্টুডেন্টরা কি করে, প্রায় এটা গুলিয়ে ফেলে। মনে রাখার একটা উপায় বলে দিচ্ছি, দেখো আমরা শিয়াল নামক একটা প্রাণী জানি, শিয়াল নামক একটা প্রাণী কেউ দেখে থাকবে, শিয়াল একটা প্রাণী, এটা কোথায় ঘুরে বেড়ায়, জলের উপর না স্থলভাগের উপরে, একদম স্থলভাগের উপরে। তাহলে এই শিয়াল যদি একটা প্রাণীকে ধরে থাকি, মনে রাখার সুবিধার্থে প্রাণীর সঙ্গে তুলনা করো, শিয়াল যদি একটা প্রাণী ধরে থাকি তাহলে সেটা কোথায় থাকবে, মহাদেশে না মহাসাগরে, অবভিয়াসলি মহাদেশে। তার মানে শিয়াল দ্বারা কি গঠিত, মহাদেশীয় ভূত্বক গঠিত, আর সীমা দ্বারা মহাসাগরীয় ভূত্বক গঠিত।
তার মানে একটা যদি মনে রাখতে পেরে যাই, তাহলে বিপরীতটা মনে রাখতে কোনো সুবিধা নেই, মানে গুলাবে না দুটো। মানে আমি যদি জিজ্ঞেস করি শিয়াল দ্বারা কোন ভূত্বক গঠিত, তুমি ভাববে মহাদেশীয় না মহাসাগরীয়, মহাদেশীয় না মহাসাগরীয়। তখন কিন্তু মাথায় এটা ঘুরবে, স্যার যেটা বলেছিল যে শিয়াল একটা প্রাণী যে মহাদেশে অর্থাৎ স্থলভাগে ঘুরে বেড়ায়, তার মানে শিয়াল দ্বারা মহাদেশীয় ভূত্বক গঠিত। আর শিয়াল কেন বললাম দেখে নাও, সিলিকা এবং অ্যালুমিনিয়ামের প্রাধান্য রয়েছে, বা সিলিকন ও অ্যালুমিনিয়ামের প্রাধান্য রয়েছে। দেখো, সিলিকার এসআই এবং অ্যালুমিনিয়ামের এএল, তাহলে সেটাকে বলছি শিয়াল। এবং সীমার কি বললাম, সিলিকার এসআই, ম্যাগনেসিয়ামের এমএ, সংক্ষেপে কি বললাম, সীমা। আশা রাখি ভূত্বক বোঝা গেছে। ভূত্বক নিয়ে কারোর কোনো কোশ্চেন নেই। এখান থেকে শর্ট কোশ্চেন অনেক হয়ে থাকে, সেগুলো আমি শেষে বলছি। নেক্সট দেখো যেটা বলছি আমি, গুরুমণ্ডল। তাহলে দেখো, গুরুমণ্ডল বলতে গেলে আমি একদম ছবি দেখে বলতে পারি, ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তরটি হলো গুরুমণ্ডল। ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তরটি হলো গুরুমণ্ডল। দেখো, যাদের কিন্তু মাথায় ঠিকঠাক ঢুকছে না, আমি তাদের বলবো খাতা পেনটা নিয়ে ভিডিওটা দেখতে বসো। ফার্স্টে তোমরা এই ছবিটি খাতায় বড় করে এঁকে ফেলো, যেখানে যেমন লেখা আছে দেখে দেখে এঁকে ফেলো, কিছু করার দরকার নেই। যেমন আছে হস্তাক্ষর লেখার মতো তেমন লিখে ফেলো, দিয়ে আমার কথার সঙ্গে নিজে ম্যাচ করাতে থাকো। কারণ এই চ্যাপ্টারের, এই অধ্যায়ের এই ছবিটাই হচ্ছে পুরো অ্যান্সার। কোনো অ্যান্সার বলার প্রয়োজন মনে হবে না, ছবি যদি জানো তুমি পুরো অ্যান্সার নিজে থেকে লিখতে পারবে। দেখো কি বলছি, গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডল আমি বলতে পারি যে ভূত্বকের নিচে একটা স্তর আর কেন্দ্রমণ্ডলের উপরের একটা স্তর। এখানে কি রয়েছে, লোহা, নিকেল, ক্রোমিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য রয়েছে। আচ্ছা, লোহার সংকেত কি, এফি, নিকেলের সংকেত কি, এনআই, ক্রোমিয়ামের সংকেত কি, সিআর, সিলিকার সংকেত কি, এসআই, ম্যাগনেসিয়ামের সংকেত কি, এমজি। তাই তো, এটা তো আমরা জানি। তাহলে কি বললাম, ভূত্বকের নিচে গুরু, কেন্দ্রমণ্ডলের উপরে অর্থাৎ মাঝের স্তরটি হলো গুরুমণ্ডল, যেখানে লোহা, নিকেল, ক্রোমিয়াম, সিলিকন বা সিলিকা ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত। ক্লিয়ার? একে ইংলিশে বলা হয় গুরুমণ্ডল, বা ইংলিশে বলতে পারি ম্যান্টল। দেখো, এর গভীরতা কত, এর গভীরতা দেখো, ছবি দেখো বুঝতেই পারবে, 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার, 30 থেকে 2900 কিলোমিটার। তাহলে এই গুরুমণ্ডলের টেম্পারেচার ভূত্বকের থেকে বেশি হবে, কারণ আমি তো আগেই বলেছি প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। তার মানে এখানে দেখো, প্রায় গভীরতা কত বললাম, 2900 কিমি পর্যন্ত। তাহলে এখানে টেম্পারেচার দাঁড়াবে প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এবার বোঝা গেছে জিনিসটা, যে পৃথিবীর অভ্যন্তরভাগে মানুষ কেন গর্ত খুঁড়ে প্রবেশ করতে পারলো না, কারণ এত টেম্পারেচার তো সহ্যই করতে পারবে না, বা পৃথিবীর অভ্যন্তরভাগে যে চাপ সেটাও মানুষ সহ্য করতে পারবে না। তাহলে মানুষ কি করে প্রবেশ করবে অভ্যন্তরভাগে? বা তুমি যে যন্ত্রই পাঠাও না কেন, সেটা দেখা যাবে এত টেম্পারেচারে সেটা গলে যাবে। কারণ এই 700 কিলোমিটার গভীরতায় এখানেই রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার। এখানে টেম্পারেচার বেশি হওয়ার জন্য পৃথিবীর অভ্যন্তরভাগ এখানে রয়েছে অর্ধতরল অবস্থায়, যেখান থেকে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হয়। যাই হোক, সেসব নিয়ে আসছি না। দেখো, তাহলে উপাদান কি, উপাদান তো আমি আগেই বললাম, লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে ক্রোমিয়াম, সিলিকা, এই সমস্ত নিয়ে গঠিত। আর এখানে চাপ কি, ভূত্বকের থেকে বেশি, কেন্দ্রমণ্ডলের থেকে কম। দেখো, এটাই লেখা আছে, কেন্দ্রমণ্ডলের থেকে কম। নোটটাও কিন্তু সহজ সরল ভাষায় লেখা লেখা আছে, এতটা কঠিন লেখা নেই। নোটটাও ভালো করে পড়বে, একদম সহজ সরল ভাষায় লেখা আছে। দেখো কি বললাম, কেন্দ্রমণ্ডল অপেক্ষা চাপ কম, বাট ভূত্বক অপেক্ষা বেশি। ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এবার এটা একটু মনে রাখতে হবে, এই ডিজিট গুলো। ভূত্বকের একটা ঘনত্ব বলেছি, গুরুমণ্ডলের একটা ঘনত্ব, এইগুলো একটু মনে রাখতে হবে। এবার এরও দুটো ভাগ, অন্তঃগুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডল। এবার স্যার বলবে, স্যার আপনি গুরুমণ্ডল দুটো ভাগ করে দিলেন, নিচেরটা অন্তঃগুরুমণ্ডল না বাইরেরটা অন্তঃগুরুমণ্ডল? মনে রাখার উপায় কি, দেখো, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে বাইরের দিকে যে স্তর রয়েছে তাকেই বলবো বহিঃগুরুমণ্ডল, আর ভিতর দিকে যে রয়েছে অন্তঃগুরুমণ্ডল। তাহলে এটা তোমরা গুলিয়ে ফেলবে না, যে বাইরের দিকে গুরুমণ্ডলের বাইরের দিকে স্তরটিকে বলবো বহিঃগুরুমণ্ডল, ভেতরের দিকে স্তরটিকে বলবো অন্তঃগুরু। তাহলে বহিঃগুরুমণ্ডলের গভীরতা কত, ছবি দেখেই বলো, 30 থেকে 700 কিমি। অন্তঃগুরুমণ্ডলের গভীরতা কত, 700 থেকে 2900 কিমি।
ক্লিয়ার? এবার দেখো মূল যেটা ব্যাপার, অন্তঃগুরুমণ্ডলে তাহলে গভীরতা বলে দিয়েছি 700 থেকে 2900, 700 থেকে 2900 এই স্তরটা, এখান থেকে এটা। এখানে কি কি রয়েছে দেখো, না রয়েছে স্যার নিকেল রয়েছে, এনআই রয়েছে, আচ্ছা লোহা রয়েছে মানে এফি, আর কি রয়েছে না সিলিকন বা সিলিকা রয়েছে, আর একটা কি রয়েছে ম্যাগনেসিয়াম। এটা এমজি সংকেত হয়, আমরা কিন্তু এমএ লিখব। ঠিক আছে, আগেই বলেছি ওটা আমি। তাহলে একে সংক্ষেপে কি বলছি দেখো, নিফেসিমা। তাহলে সংক্ষেপে কি বলছি আমি একে, নিফেসিমা। কোশ্চেন দিতে পারে কোন স্তরটিকে নিফেসিমা বলা হয়, না অন্তঃগুরুমণ্ডলকে। কেন বলা হয়, না স্যার এই স্তরে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য রয়েছে। আরো অন্যান্য উপাদান রয়েছে ঠিক আছে, কিন্তু এই উপাদানগুলোর প্রাধান্য সবচেয়ে বেশি, তাই এই স্তরটিকে আমরা কি বলবো, নিফেসিমা। নেক্সট কি বলছি দেখো, বহিঃগুরুমণ্ডল মানে বাইরের দিকে যে স্তরটা, এটা এর গভীরতা কত, 30 থেকে 700 কিলোমিটার। এখানে কেমন রয়েছে দেখো সিস্টেমটা, দেখে নাও এখানে কি রয়েছে, না ক্রোমিয়াম রয়েছে, লোহা রয়েছে, সিলিকন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। তাহলে সংক্ষেপে কি বলবো বলো তো এটাকে, এই যে ক্রোফেসিমা। তাহলে সংক্ষেপে কি বলছি আমি এটাকে, দেখো প্রোফেসিমা বলছি। এখানে একটু লেখা ভুল আছে, এটা এখানটায় সিআর করে দাও, এটা প্রোফেসিমা লিখে দেবো। তাহলে বহিঃগুরুমণ্ডলকে আমরা কি বলছি, না প্রোফেসিমা, মনে থাকবে। তাহলে দেখো আবার নিচে আবার মনে মনে রাখার উপায় বলে দিই, যে অন্তঃগুরুমণ্ডল প্রোফেসিমা না বহিঃগুরুমণ্ডল প্রোফেসিমা, এটা গুলিয়ে ফেলতে পারো। ফার্স্টে কি বলেছি, বহিঃগুরুমণ্ডল মানে দেখো বাইরের দিকে থাকবে, অন্তঃগুরুমণ্ডল মানে ভিতর দিকে থাকবে। এবার অন্তঃগুরুমণ্ডল তার মানে কি, নিচে আছে, নিচে, তার মানে এটা নিশ্চয়ই নিফেসিমা হবে। আর বহিঃগুরুমণ্ডল এটা বাইরের দিকে আছে, তার মানে উল্টো সেটা প্রোফেসিমা হবে। বোঝা গেল আসার আগে জিনিসটা, ক্লিয়ার? আবারও বলি, বহিঃগুরুমণ্ডলকে কি বলা হয় সংক্ষেপে, প্রোফেসিমা। অন্তঃগুরুমণ্ডলকে সংক্ষেপে বলা হয় নিফেসিমা। এই যে দেখো নিফে, নিচে আছে তাই নিফে, আর এটা প্রোফেসিমা, মানে এটা মনে রাখার উপায়ের জন্য বলছি না, আর কিছু না। বোঝা গেছে তাহলে গুরুমণ্ডল সম্পর্কে। নেক্সট দেখো লাস্ট স্তর, কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডল তোমরা দেখো নিজেরাই বলতে পারবে যে একদম পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তর বা গভীরতম স্তর, যেখানে কি কি রয়েছে, লোহা এবং নিকেল, এই সমস্ত ভারী পদার্থ। কেন ভারী পদার্থ আমি আগেই বলেছি, কারণ পৃথিবী সৃষ্টির সময় জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, ধীরে ধীরে শীতল হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর অভ্যন্তরভাগে চলে গেছে মাধ্যাকর্ষণ শক্তির টানে। তার মানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই যে পৃথিবীর কেন্দ্র, এর চারপাশে ভারী পদার্থ লোহা ও নিকেল এগুলো কেন্দ্রীভূত রয়েছে। বোঝা গেল জিনিসটা? এবার দেখো বলছি কেন্দ্রমণ্ডলের গভীরতা, তাহলে কত গভীরতা বলতে পারি, এই যে 2900 থেকে 6371। তোমরা এটাও বলতে পারো, বা তুমি যদি এক্সাক্ট ফিগার বলতে চাও, তাহলে 6371 থেকে 6371 থেকে 2900 বিয়োগ করে দাও, কত হবে বলো তো এটা, 3471 কিমি। তাহলে বলতে পারি কেন্দ্রমণ্ডলের বিস্তার 3471 কিমি, আর গভীরতা বললে কি বলবো, 2900 থেকে 6371 কিলোমিটার। একইভাবে কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ, বাইরের দিকে যেটা থাকবে কি বলবো, বহিঃকেন্দ্রমণ্ডল, আর যেটা নিচের দিকে বা ভিতরের দিকে থাকবে তাকে কি বলবো, অন্তঃকেন্দ্রমণ্ডল। দেখো এই স্তরের উষ্ণতা সবচেয়ে বেশি 6000 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। এবার এখানে কি রয়েছে, না দুটো ভারী পদার্থ, মেনলি দুটো ভারী পদার্থ, এক লোহা এক নিকেল। তার মানে আমি কি বললাম, লোহা সংকেত কি এফি, নিকেল সংকেত কি এনআই। অ্যাকচুয়ালি গুলিয়ে আমি উল্টো লিখে দিয়েছি, একটা রয়েছে নিকেল আর একটা রয়েছে লোহা, তাহলে কি বলবো, এনি, নিফে। তাহলে সংক্ষেপে কি বলছি একে, নিফে বলা হয়। তাহলে কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে কি বলা হয়ে থাকে দেখো, এই যে নিফে বলা হয়। চাপ, এখানে চাপ দেখো ভূত্বকের থেকে কি বলেছিলাম, গুরুমণ্ডলে চাপ বেশি, গুরুমণ্ডলের থেকে কেন্দ্রমণ্ডলে চাপ বেশি। তাহলে চাপ কত এখানে, প্রায় 3500 কিলোবার। আর ঘনত্বও এখানে সবচেয়ে বেশি, 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। তাহলে কেন্দ্রমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি ভাগে ভাগ করেছি,
একটা অন্তঃকেন্দ্র মণ্ডল, একটা বহিঃকেন্দ্র মণ্ডল। তাহলে বলে ফেলো, এই যে দেখো লেখা আছে অন্তঃকেন্দ্র মণ্ডল গভীরতা 5150 থেকে 6371, আর বহিঃকেন্দ্র মণ্ডল 2900 থেকে 5150 কিলোমিটার পর্যন্ত গভীরতা। এটাই হলো পৃথিবীর অভ্যন্তরভাগ। তাহলে আমরা কি কি জানলাম এবার এক ঝলকে একবার একটু বলে দিই, ভালো করে শুনে নাও। যে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে তিনটে ভাগে ভাগ করেছি, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আচ্ছা, ভূত্বকের দুটো ভাগ ছিল, দেখো এক হলো শিয়াল এবং সীমা। ভূত্বকের গড় গভীরতা 30 কিমি। গুরুমণ্ডলের দুটো ভাগ, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলকে বলেছিলাম ক্রোফেসীমা, অন্তঃগুরুমণ্ডলকে বলেছিলাম কি নিফেসীমা। কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল, এখানে নিকেল এবং লোহার প্রাধান্য রয়েছে, তাই সংক্ষেপে বললাম নিফে। দেখো, বহিঃগুরুমণ্ডলের বিস্তার 30 থেকে 700 কিমি, অন্তঃগুরুমণ্ডলের বিস্তার 700 থেকে 2900 কিমি, আর বহিঃকেন্দ্রমণ্ডলের বিস্তার 2900 থেকে 5150 কিমি, এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের বিস্তার 5150 থেকে 6371 কিমি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত পেলাম? 6371 কিমি। ব্যাসার্ধ মানে জানো তো তোমরা, এটা যদি বৃত্ত হয়ে থাকে, এটা বৃত্তের কেন্দ্র, এখান থেকে এটা ব্যাসার্ধ বলা হয়। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিমি। ক্লিয়ার? তাহলে এই ছবিটা তোমরা খাতায় ভালো করে আঁকবে। এই ছবিটা তোমরা খাতায় কিন্তু ভালো করে আঁকবে, কারণ এখানে আমি যেটা আলোচনা করলাম এটা কিন্তু মনে রাখার সহজ উপায় সহ, নোটটা সহজ সরল, প্লাস যে ছবিটা তোমাকে দিয়েছি এটা কিন্তু মানে খাতায় আঁকার উপযোগী। এটা আঁকতে যদি তুমি প্র্যাকটিস করো, বড় জোর 2 মিনিট লাগতে পারে, বড় জোর 2 মিনিট। আর এটা পেন্সিলে আঁকবে না পেনে আঁকবে, এটা নিয়ে বারবার অনেকে কোশ্চেন করে, আমি বলবো সেটা কোনো ফ্যাক্ট নয়। পেন্সিলে আঁকলে তুমি ভুল হলে ইরেজ করার সুযোগ পাবে, পেনে হলে সুযোগ পাবে না। এটা তো আর ড্রয়িং কম্পিটিশন নয় যে কি কালার দেবো কি করবো হেন তেন ব্যাপার, তুমি বোঝাতে পারলেই হলো। ঠিক আছে, দেখো এই ছবিটা যদি দিই আঁকতে, এটাও আঁকতে পারো, সমস্যা নেই, কিন্তু এটা আঁকতে অনেক বেশি সময় লাগবে। তাই এটা হচ্ছে আমার সম্পূর্ণ হাতে আঁকা, এটা অনেক বেশি সহজ সরল। এবার দেখো, তোমরা বলবে স্যার আপনি ছবির ততক্ষণ থেকে পুরো ডান সাইড আলোচনা করে দিলেন, বাম সাইডে লেখাগুলো কি, এগুলো তো কিছুই বুঝতে পারছি না। দেখো, এই যে আমি বললাম শিয়াল আর সীমা, ধরো আমি এটা বলছি, এটা তোমার বাড়ি, এটা তোমার বন্ধুর বাড়ি, ফ্রেন্ডের বাড়ি। তাহলে দুটো বাড়ি আলাদা হয়েছে, নিশ্চয়ই মাঝখানে কোনো সীমারেখা আছে। তেমনি শিয়াল সীমা আলাদা হয়েছে, নিশ্চয়ই মাঝখানে কোনো সীমারেখা বা বিযুক্তি রেখা আছে। এবার প্রশ্ন বলবে স্যার বিযুক্তি রেখা কি? এই যে একটু আগে বলেছিলাম না, ভূকম্পীয় তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানলাম। দেখো, যেখানে যেখানে তরঙ্গের গতিবিধির পরিবর্তন হয়েছে সেগুলো এক একটা বিজ্ঞানী আবিষ্কার করেছে, এবং সেই বিজ্ঞানীর নাম অনুসারে সেটাকে বলা হয়েছে এটা একটা বিযুক্তি রেখা। মানে ভূকম্পীয় তরঙ্গ যাচ্ছিল, যেখানে যেখানে যার গতিবেগ পরিবর্তন হয়েছে সেখানটাকে কি বলছি, একটা বিযুক্তি রেখা। তাহলে যে আবিষ্কার করবে তার নাম অনুসারেই হবে। এটাই এটাই হয়ে গেছে। তাহলে বিযুক্তি রেখা কি দেখে নাও, না ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পে তরঙ্গের তরঙ্গ গতি পরিবর্তিত হয় সেই স্থানকে ভূবিজ্ঞানীরা বিযুক্তি রেখা বলেছে। এই বিযুক্তি রেখা নিয়ে আমি আরো একটা ভিডিও ডিটেলসে দেব, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে। এবং বারবার একটা কথাই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে প্রতিনিয়ত তোমরা ক্লাস পাবে, ক্লাস প্র্যাকটিস সেটও পাবে। কি বলছি দেখো, তাহলে শিয়াল সীমার মাঝে দেখো কনরাড বিযুক্তি, এটা কিন্তু আবিষ্কার করেছে বিজ্ঞানী কনরাড, তার নাম অনুসারে কনরাড বিযুক্তি। দেখো শিয়াল সীমার মাঝে, ক্লিয়ার, ফার্স্টে বলে দিই শিয়াল সীমার মাঝে। নেক্সট কি বলছি দেখো আমি, বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি। দেখো, বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে লেহম্যান বিযুক্তি। তাহলে এগুলো যে আবিষ্কার করছে, বারবার বলছি, বিজ্ঞানী রেপিত্তি আবিষ্কার করছে, রেপিত্তি বিযুক্তি। লেহম্যান আবিষ্কার করেছে লেহম্যান বিযুক্তি রেখা। ক্লিয়ার? এবার দেখো, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? মোহভিষিক বা মহরভিষিক বা মোহ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবার এই জিনিসগুলো সহসা মনে থাকবে না, এই পোর্শনটা একটু ভালো করে পড়বে। তাও আমি বলে দিচ্ছি, দেখো ফার্স্টে সাধারণত ক দিয়ে শুরু হয়, মানে লেখাগুলোর মধ্যে মোটামুটি ভাবে একটু। তাহলে প্রথমে থাকবে কনরাড বিযুক্তি, আমরা ক খ লিখি না সেই হিসেবে বলছি, কনরাড বিযুক্তি। আচ্ছা, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে থাকবে গুটেনবার্গ বিযুক্তি। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে থাকবে গুটেনবার্গ বিযুক্তি। এবং হচ্ছে দেখো, এই যে গুরুমণ্ডলে বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল, তাহলে গুরু বলছিলাম আমরা র দিয়ে বলছিলাম না, এটাকে বলছি রেপিত্তি বিযুক্তি। ক্লিয়ার? রেপিত্তি বিযুক্তি। নেক্সট কি বলছি দেখো,
এই যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তি রেখা। কারণ যত মোহ মায়া মমতা সবই তো এই ভূত্বকের উপরেই ক্রিয়াশীল। তাই মোটামুটি এটা মনে রাখার জন্য বলছি। এগুলো আদৌ তোমরা সিরিয়াসলি নেবে না, এটা কিন্তু আলোচনার বিষয় না, জাস্ট মনে রাখার জন্য। তাহলে কি বলবে, ফার্স্টে থাকবে কর্ণাট বিযুক্তি, বা তোমার যদি মনে হয় মনে রাখার আলাদা কোনো লজিক তুমি বার করতে পারো, অবশ্যই তুমি লজিক বার করে পড়বে, নাহলে এগুলো সহজা মনে থাকবে না। কর্ণাট বিযুক্তি, মোহ বিযুক্তি, রেপিত্তি বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, লেহম্যান বিযুক্তি রেখা। কোশ্চিন তাহলে তোমাকে আমি ঘুরিয়ে যদি জিজ্ঞেস করি বলতে পারবে এখন? যদি বলি দেখো শিয়াল সীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? কর্ণাট বিযুক্তি রেখা। যদি কোশ্চেন ঘুরিয়ে দিই, কর্ণাট বিযুক্তি রেখা কোন দুটো স্তরকে আলাদা করেছে? না স্যার, শিয়াল ও সীমাকে আলাদা করেছে। আচ্ছা বলো তো, মোহ বিযুক্তি রেখা কোন দুটো স্তরকে আলাদা করেছে? না স্যার, ভূত্বক ও গুরুমণ্ডলকে আলাদা করেছে। তাহলে এইভাবে তোমরা বুঝে বুঝে করবে। আচ্ছা, আমার কথাগুলো যদি সঠিকভাবে বুঝতে পেরেছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা দেখে নাও। এখানে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন সীমারেখা রয়েছে বা বিযুক্তি রেখা রয়েছে? যে পারবে, যে ভিডিওটা দেখে বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বোঝা গেল জিনিসটা? আরেকটা কোশ্চেন দেবো ঘুরিয়ে, তাহলে বলো তো এইটা। এইটা একটা কোশ্চেন থাকলো, বলবে এটা তোমরা। অন্তঃগুরুমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন সীমারেখা রয়েছে বা বিযুক্তি রেখা রয়েছে? একটু ভাববে। কি বলেছি? অন্তঃগুরুমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল, এর মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? ক্লিয়ার? এই ছবিটা একবার তোমরা দেখে নিতে পারো, এর থেকে বেশি কিছু নয়, যেটা আমি দিয়েছি ওটাই। আহ, চাপ ঘনত্ব তো আগে বলেই দিয়েছি আমি, কিভাবে চাপ বাড়ে সেটাও বলে দিয়েছি। দেখো, আমি আজকে তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ নিয়ে একদম ডিটেলসে আলোচনার চেষ্টা করেছি, তবে কিছু পার্ট থেকে গেছে যেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব, কারণ এটুকু অংশ বোঝাতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক করবে, তোমার মতামত জানাবে, এবং বাকি বন্ধুদের শেয়ার করে দেবে, এবং প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বোঝা গেল? থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থেকো, প্রত্যেক শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা করো। কোনো অংশে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও অবশ্যই নিয়ে আসবো।